গতকালের ম্যাচে জামশেদপুরের কাছে ব্যাঙ্গালোরের হারের পর অনেকেই ভাবছেন যে তাহলে বেঙ্গালুরুর সঙ্গে আমাদের একটা 5 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল এবং আমরা অনেকটা এগিয়ে গেলাম বেঙ্গালুরু থেকে। কিন্তু বাস্তবটা সেরকম নয়। বাস্তবটা এরকম যে আমাদের এতদিন ক্লোজ প্রতিদ্বন্দ্বী ছিল বেঙ্গালুরুর সঙ্গেই আমাদের কাছাকাছি একটা কম্পিটিশান চলছিল, কখনো ওরা ওপরে কখনো আমরা ওপরে, 1 নম্বরে। কিন্তু গতকাল ম্যাচের পর যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রতিপক্ষ পাল্টে গেল। বেঙ্গালুরু এখন আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ হয়ে গেল গোয়া। কারণ গোয়া একটা ম্যাচ কম খেলেছে। গোয়া 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আছে এবং গোয়ার পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে। তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে গোয়া ম্যাচটা জিতবে এবং গোয়া ম্যাচটা জিতলে গোয়ার পয়েন্ট দাঁড়িয়ে যাবে 14 ম্যাচে 28 পয়েন্ট এবং গোয়া চলে আসবে 2 নম্বরে। আর মোহনবাগানের পয়েন্ট আছে 14 ম্যাচে 32 পয়েন্ট। তাহলে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি 4 পয়েন্টের। 5 পয়েন্টে ব্যাঙ্গালোরের সঙ্গে ডিফারেন্স হলেও গোয়ার সঙ্গে অ্যাকচুয়াল ডিফারেন্সটা 4 পয়েন্টের, যেটা লিগ টেবিলে দেখা যাচ্ছে না। মোহনবাগানের একটা ম্যাচে হার আর একটা ম্যাচ ড্র, যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। সেটা হলে মোহনবাগান এবং গোয়ার পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে এবং তখন আপনারা জানেন হেড টু হেড দেখা হবে, সেটাই আইএসএলের নিয়ম। আমাকে কালকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে ব্যাপারটা হচ্ছে লিগ টেবিলটা যখন দেখা হয়েছিল, আমি যখন একটা ভিডিও করেছিলাম তখন বলেছিলাম লিগ টেবিলে কিন্তু হেড টু হেড দেখা হচ্ছে না, সেই বেসিসে লিগ টেবিল করা হচ্ছে না। পরে আইএসএল সাইটে গিয়ে দেখেছিলাম যে ওরা বলছে যে এখন লিগ টেবিল যেরকমই থাকুক না কেন, আলটিমেটলি হেড টু হেডের বিচারেই ফাইনাল লিগ টেবিল হবে যখন চ্যাম্পিয়নশিপের জায়গাটা আসবে। তো সেই হিসেবে দেখতে গেলে হেড টু হেডে এখনও গোয়া এগিয়ে আছে, আর একটা ম্যাচ বাকি আছে। তবে বেঙ্গালুরুর থেকে হেড টু হেডের সুবিধে এটাই আছে যে বেঙ্গালুরুর কাছে আমরা 3-0 হেরেছিলাম, গোয়ার কাছে 2-1 হেরেছি, 1 গোলের ডিফারেন্স আছে, সেটাকে পরের ম্যাচে চাইলে বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু বেঙ্গালুরুকে 4-0 হারিয়ে ওই ব্যবধানটাকে বাড়ানো অনেক কঠিন। তো সেই দিক দিয়ে বিচার করলে গোয়া যদি আমাদের প্রতিপক্ষ হয় আর পরের ম্যাচে আমরা যদি গোয়াকে মিনিমাম 2 গোলে হারিয়ে দিতে পারি, তাহলে সমস্যাটা হবে না। যদি হেড টু হেডের প্রশ্নটা আসে শেষ পর্যন্ত আর মোহনবাগান যদি পরপর ম্যাচ জিততে থাকে, পয়েন্ট লুজ না করে, সেক্ষেত্রে যদি একটা ম্যাচও হারে বাকি সব ম্যাচ যদি জেতে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু 1 পয়েন্টের লিড মোহনবাগানের থাকবে। আর লাস্টে একদম মোহনবাগানের 8ই মার্চ খেলা আছে, লাস্ট খেলা গোয়ার সাথে। তার আগে পর্যন্ত যদি গোয়ার সাথে এই 4 পয়েন্টের ব্যবধানটা মোহনবাগান রেখে যেতে পারে, তাহলে 1 ম্যাচ আগেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। আর তার আগে গোয়া কোনো ম্যাচ হারলে বা পয়েন্ট লুজ করলে সেটা আরও আগে হয়ে যাবারও সম্ভাবনা রয়েছে। তবে গোয়ার বর্তমান পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে গোয়া পয়েন্ট লুজ করতে পারে, কারণ একের পর এক বড় টিম ছোট টিম সবাইকেই কিন্তু গোয়া হারিয়ে চলেছে। আর গোয়াকে হারানোর মতো ক্ষমতা আর যে দুটো টিমের আছে, একটা মোহনবাগান এবং আর একটা হচ্ছে বেঙ্গালুরু। কিন্তু দুঃখের বিষয় যে বেঙ্গালুরুর সঙ্গে দুটো ম্যাচই খেলা হয়ে গেছে গোয়ার, আর মোহনবাগানের সঙ্গে লাস্ট ম্যাচ গোয়ার। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মোহনবাগানের কাছে ফাইনাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে উড়িষ্যা ম্যাচটা। কারণ মুম্বাই, গোয়া, উড়িষ্যা, ব্যাঙ্গালোর এই 4টে টিমের কাছেই মোহনবাগান স্ট্রাগল করেছে। যদি ব্যাঙ্গালোর ম্যাচটা মোহনবাগান যেহেতু আমাদের ঘরের মাঠে রয়েছে ওটা থেকে পয়েন্ট নিয়ে আসতে পারে বা ওইটা জিততে পারে, তবেই এত দূর জিনিসটা দাঁড়াবে। ফার্স্ট টার্গেট হচ্ছে বেঙ্গালুরু ম্যাচটা, সেটা থেকে 3 পয়েন্ট আনা, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে উড়িষ্যা ম্যাচটা জিতে গেলে খেলাটা অন্যদিকে ঘুরে যাবে। কারণ মুম্বাই ম্যাচটা নিয়ে অনেকেই বলেছেন এবং আমি প্রথম থেকে বলেছি, মোহনবাগানের সমস্যার জায়গাটা কিন্তু একটা হচ্ছে সার্জিও লোবেরা আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। এই দুটো প্রবলেম মোহনবাগানের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে দেখা গেছে। এটার ওপর ভিত্তি করে কিন্তু প্রবলেমটা হচ্ছে না। আপনারা এখন ভাবতে পারেন মুম্বাই তো কিছুই করতে পারছে না, মুম্বাই তো হেরে যাচ্ছে যাত্রার কাছে। সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগান খেললেই মোহনবাগান সেইভাবে কেন জানি না রেজাল্ট আনতে পারে না। আগেরবার লিগ শিল্ড জয়ের ম্যাচটা মোহনবাগান অসাধারণ খেলেছিল, কিন্তু এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না প্রত্যেকটা বারই যতবার মুম্বাইয়ের সঙ্গে দেখা হবে মোহনবাগান অসাধারণ খেলবে আর মুম্বাইকে হারিয়ে দেবে। সেটা হয় না, কারণ এবছরও যখন শুরু করেছিল মোহনবাগান ভালোই খেলেছিল, কিন্তু শেষমেশ সেই খেলাটা গিয়ে ড্র হয়ে গেল।
আর পরের ম্যাচটা আবার মুম্বাইয়ের ঘরের মাঠে, ছোট মাঠ, সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উড়িষ্যা, গোয়া, ব্যাঙ্গালোর এই তিনটে ম্যাচই কিন্তু আমাদের হোম গ্রাউন্ডে, এটা আবার আমাদের কাছে কিছুটা হলেও অ্যাডভান্টেজ। তো এতদিন আমাদের নজর রাখতে হচ্ছিল বেঙ্গালুরুর খেলার দিকে, এখন বেঙ্গালুরুর সাথে সাথে মেনলি ফোকাসটা থাকবে গোয়ার খেলাগুলোর দিকেও, যে গোয়া কি রেজাল্ট করছে, গোয়া ড্র করছে না গোয়া হারছে, গোয়া কিভাবে পয়েন্ট হারাচ্ছে, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। এবং সেগুলো তখনই বাস্তবায়িত হবে যদি আমরাও পরপর ম্যাচগুলো জিততে থাকি। আর আমরা যদি কোনোভাবে ম্যাচ হারি বা পয়েন্ট লুজ করি তাহলে তো পুরো অঙ্কটা আবার বদলে যাবে এবং সমীকরণ বদলে গিয়ে কি দাঁড়াবে সেটা বলা আগে থেকে মুশকিল। তো যাকে এখন থেকে অত কিছু ভেবে লাভ নেই, পরপর টার্গেট নিয়ে আলোচনা করা যাক। নেক্সট টার্গেট হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ, ডার্বি ম্যাচ। সেই ম্যাচটা তো এখানে হচ্ছে না, আপনারা জেনে গেছেন। আর যারা আনন্দবাজার পত্রিকাটা পড়েছেন তারা জানতে পারবেন যে কি কারণের জন্য প্রবলেমটা হচ্ছে। তাও আমি আপনাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি। প্রবলেমের বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যখন কোনো জায়গায় ম্যাচ হচ্ছে তখন পুরো ইনস্ট্রুমেন্টসগুলো ম্যাচ সম্প্রচারের জন্য লাইভ দেখানোর ক্যামেরা, ইনস্ট্রুমেন্ট, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হচ্ছে। তো এফএসডিএল চাইছে যে এই ম্যাচটার জন্য এক্সট্রা খরচ যাতে তাদের না করতে হয়। এবার 8 তারিখ খেলা রয়েছে গোয়ার মাঠে, 9 তারিখ খেলা রয়েছে চেন্নাইতে, 10 তারিখ খেলা রয়েছে গৌহাটিতে, আর 11 তারিখ মোহনবাগান ম্যাচের আগে খেলা রয়েছে বেঙ্গালুরুর মাঠে। আবার 12 তারিখ খেলা রয়েছে মুম্বাইয়ের মাঠে। তো মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, গোয়া এই সমস্ত জায়গায় খেলাটা অ্যারেঞ্জ করাটা সম্ভব নয়, কারণ মোহনবাগানের থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, কলকাতার থেকে অনেকটা বেশি ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো কাছাকাছি মাঠ যেখানে খেললে মোহনবাগানকে খুব বেশি দূরে যেতে হবে না, আবার এফএসডিএলকে তাদের এই লাইভ সম্প্রচারের ইনস্ট্রুমেন্টও বেশি দূর নিয়ে যেতে হবে না, সেইটা করার একমাত্র সুযোগ হচ্ছে গৌহাটির মাঠ, যেখানে 10 তারিখ খেলা আছে। তো গৌহাটির মাঠে 10 তারিখ খেলা হওয়ার পর 11 তারিখ ওই মাঠে খেলা হলেই ইনস্ট্রুমেন্টকে কিছু শিফট করতেই লাগবে না। আর আরও একটা অপশান আছে, 16 তারিখ খেলা আছে পাঞ্জাব এফসির মাঠে, দিল্লির মাঠে। তো সেটাও কিছুটা মোহনবাগানের কাছাকাছি হচ্ছে, কিন্তু সেটা আমার মনে হচ্ছে না যে খুব একটা সুবিধের হবে, কারণ নর্থ ইস্টের আবার 10 তারিখের পর 14 তারিখে আর একটা খেলা রয়েছে। ফলে গৌহাটির মাঠে যদি ডার্বিটা হয় তাহলে কিন্তু এফএসডিএলকে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট শিফট করতেই লাগবে না। 10 তারিখ ওখানে থাকবে, 11 তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হবে, আবার 14 তারিখ নর্থ ইস্টের মাঠেই ওদের হোম ম্যাচ রয়েছে। ফলে এই ক্ষেত্রে এফএসডিএলের ঝামেলা এবং খরচটা সব থেকে কম। তাই আমি আবার বলছি, আমি এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করলাম। এই কারণের জন্য আমার মনে হচ্ছে গৌহাটিতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং গৌহাটি ছাড়া অন্য যে কোনো জায়গায় হলেই এফএসডিএল যে খরচের কথাটা বলছে, যে ইনস্ট্রুমেন্ট শিফট করার, সেই খরচটা লাগবে, এক জায়গায় রেখে ওইভাবে খেলাটা করানো যাবে না। এবার মোহনবাগান বেশি আপত্তিও করতে পারবে না যদি এফএসডিএল খেলার টাইম শিডিউল না দিতে পারে, কোনোভাবে ম্যাচটাকে পরিত্যক্ত ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু লোকসান হলে মোহনবাগানেরই হবে। এটাও মোহনবাগান ম্যানেজমেন্টের মাথায় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান কোনো পয়েন্ট কোনোভাবে লুজ করতে পারবে না। ফলে মোহনবাগানকে যদি গিয়ে বলা হয় যে বিদেশে গিয়েও খেলতে হবে, এখন মোহনবাগানের কাছে করার কিছু নেই, তাই রাজি হতে হবে। তো যেটা ভাবা হয়েছিল গতকাল হয়তো ফাইনাল ডিসিশনটা হয়ে যাবে, সেটা এখনও হয়নি। তো আর 1-2 দিনের মধ্যে আশা করি এই ডিসিশনটা চলে আসবে, 1-2 দিনও লাগবে না, হয়তো আজকে বা কালকে। তো এই ছিল আজকে মোহনবাগানকে নিয়ে আপডেট বা ইনফরমেশন, এর বাইরে আর কিছু নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।